Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। ভয়ের ঘটনার সত্যিকারের অনুভূতি যদি পেতে হয় তাহলে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকার অনুরোধ করব। দূরে কাছে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এপিসোডে 3টি ঘটনা উপস্থাপন করব। এর মধ্যে প্রথম ঘটনাটি থাকবে আমার নিজের সংগ্রহ করা, আর পরবর্তী 2টি ঘটনা আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়া ভাইয়ের। অনেকেই জয় বড়ুয়া ভাইয়ের ঘটনার অপেক্ষায় ছিলেন, আশা করছি আপনাদের এই অপেক্ষার ইতি ঘটছে। প্রিয় লিসেনার্স, যেই ঘটনাটি আমি নিজে সংগ্রহ করেছি, এই ঘটনাটি আমি যখন শুনি তখন আমার সাথে আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিবও ছিল। তিনি নিজেও এটি শুনেছেন। মূলত ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করি তিনি পেশায় একজন গাড়ি চালক, তার নাম তুহিন। ওনার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর দরগারপাড় এলাকায়। এই শ্রুতিধর দরগারপাড় এলাকায় একটা বিশেষ জায়গা নিয়ে এই ঘটনাটি। তবে ঘটনাটি মূলত যেই জায়গা কেন্দ্রিক, সেই জায়গায় বলতে পারি যে এই তুহিন ভাইদের বাড়ি। সেখান থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। ঘটনার মূল অংশে যাওয়ার আগে তুহিন ভাইকে নিয়ে কিছু কথা না বললেই নয়। যখন তার সাথে কথা বলছিলাম তখন তিনি তার পরিবারেরই রহস্যময় একটি ব্যাপার জানান। সেটি বলেই মূলত ঘটনাটির গভীরে চলে যাব। এই যে তুহিন ভাই, ওনার চাচা, দাদা, ওনারা কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবারের। ওনার দাদা রহস্যজনকভাবে, এটা জানা যায় না আসলে ব্যাপারটা কি হয়েছিল, অনেকগুলো টিন বলতে আগে যে মুড়ির টিন ছিল, এখনও গ্রামগঞ্জে এটা দেখা যায়, তো এরকম অনেকগুলো মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা নাকি পেয়েছিলেন। উনি কিভাবে এটা পেয়েছিলেন, কার কাছ থেকে পেয়েছিলেন, সেটা একটা রহস্য। এটা ওনার দাদা কখনোই কাউকে বলেন নাই। কোনো গুপ্তধন পেয়েছিলেন নাকি অন্য কোনোভাবে পেয়েছিলেন, কোনো জিন তাকে দিয়েছিল, এই বিষয়টি জানা যায় না। তুহিন ভাইয়ের বাবা ওনার দাদার সর্বকনিষ্ঠ সন্তান। ওনার দাদা মৃত্যুর পূর্বে তার সন্তানকে, মানে তুহিন ভাইয়ের বাবাকে, 4টা মুড়ির টিন ভর্তি চান্দির পয়সা দিয়ে গিয়েছিলেন। রহস্যজনকভাবে এই 4টা পয়সা ভর্তি মুড়ির টিন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। মুড়ির টিন ছাড়াও, মানে ওই মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা ছাড়াও উত্তরাধিকার সূত্রে যথেষ্ট জমি জমার মালিক হয়েছিলেন কিন্তু এই তুহিন ভাইয়ের বাবা। ওনার বাবার নাম মোহাম্মদ মহিউদ্দিন। ওই এলাকায় যারা আছেন তারা হয়তো বা তাকে চিনে থাকবেন। উনি যখন আসলে এই চান্দির পয়সাগুলো হারিয়ে ফেলেন তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, কে নিল। এরপরে উনি বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হতে থাকেন, যারা জিন নামাতে পারে, মানে জিন হাজির করতে পারে, তাদের কাছ থেকে তথ্য নিতে পারে আর কি। তো উনি এই কবিরাজের পেছনে প্রচুর টাকা খরচ করেছেন। ওনার জমিগুলো বিক্রি করেছেন। জমি বিক্রি করে এই কবিরাজের পিছনে দৌড়াতেন, কবিরাজ বাড়িতে নিয়ে আসতেন। উনি চিন্তা করতেন যে এই কবিরাজের মাধ্যম দিয়ে জিনের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে, সেই তথ্যের আলোকে হয়তো বা উনি আবার সেই 4টা টিন ভর্তি চান্দির পয়সা ফেরত পাবেন। তো এরকম করতে করতে ওনার অনেক জমি জমা উনি শেষ করে ফেলেন। ওনার কাছ থেকে টাকা খেয়ে অনেক কবিরাজ কিন্তু বাড়িঘর করে ফেলেছে, আর ওদিকে উনি ওনার সম্পত্তিগুলা আস্তে আস্তে খোয়াতে থাকেন। বর্তমানে তুহিন ভাইদের 1% জমিও নিজেদের নামে নাই।
এটি উনি জানাচ্ছিলেন। অথচ ওনার অন্যান্য চাচা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ধনী। 18 বছর আগে উনি এই ঢাকা শহরে এসেছিলেন, যখন ওনার পরিবার একদম পথে বসেছিল। এরপর উনি ড্রাইভিং শুরু করেন। বর্তমানে উনি ড্রাইভিং প্রফেশনেই রয়েছেন। কথা প্রসঙ্গে উনি আরও একটি বিষয় জানান যে উনি 13 বছর ধরে বিবাহিত, কিন্তু 13 বছরে ওনার কোনো সন্তানাদি হয়নি। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ওনার এবং ওনার স্ত্রীর কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে ওনার যে সন্তানাদি নাই, এই বিষয়টা কেন হচ্ছে এটাও উনি বলতে পারেন না। আল্লাহর ইচ্ছাই হচ্ছে এটা তো সত্য, নাকি এর সাথে প্যারানরমাল কোনো বিষয় জড়িত রয়েছে, এটাও উনি ভালো করে বলতে পারেন না। এই বিষয় নিয়ে কথা হতে হতে হঠাৎ করেই উনি আরও একটি বিষয়ের অবতারণা করেন। সেটি হচ্ছে এই যে শ্রুতিধর দরগার পাড় যে এলাকাটা, সেই এলাকায় একটা ভয়ঙ্কর তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় কথা, যেগুলো শুনলে এই 2025 সালে এসে হঠাৎ করে অবাক লাগতে পারে। কিন্তু ওই এলাকায় যারা আছেন, আর বিশেষ করে যারা উত্তরবঙ্গে যেই রেলগাড়িগুলো চলে, সেই রেলগাড়িতে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে লালমনিরহাট এক্সপ্রেস বা অন্যান্য যে ট্রেনগুলো যায়, তারা কিন্তু এই বিষয়টা অবগত রয়েছেন। তো চলুন চলমান এই ঘটনার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই চলে যাব 2002 সালের দিকে। তখন দেশব্যাপী অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হচ্ছিল, যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছিল। তখন কিন্তু অনেক সময়ই এই যৌথ বাহিনীর গাড়িগুলো টহল দিত। এমনই একটি টহল টিম, প্রায় 7টা গাড়ির সমন্বয়ে একটা টহল টিম চলে আসে এই শ্রুতিধর দরগার পাড় এলাকায়। রাস্তা ধরে যখন যাচ্ছিল গাড়িগুলো, হঠাৎ করেই তাদের গাড়ির সামনে কয়েকটা সুন্দরী নারী অবয়ব চলে আসে। এত রাতের বেলা এই ধরনের নারী অবয়ব আর্মি বা যৌথ বাহিনীর গাড়ির সামনে চলে আসায় গাড়িগুলো থেমে যায়। প্রথমে তারা ভেবেছিলেন যে হয়তোবা এলাকারই কোনো মেয়ে হবে, অথবা মাথায় কোনো সমস্যা আছে, না হলে হঠাৎ করে রাতের বেলা এখানে এসে এভাবে এরকম আচরণ করবে কেন। তাদের আচরণের মধ্যে অদ্ভুত রকমের একটা ব্যাপার ছিল। তারা নাকি হুট করে গাড়ির সামনে এসে অদ্ভুতভাবে নাচছিল, এবং যখন অফিসাররা এটা দেখেছিল তখন তো তারা সবাই গাড়ি থামিয়ে দিয়েছিলেন আর কি, পেছনের গাড়িগুলোকেও থামতে বলেছিলেন ওয়্যারলেসের মাধ্যম দিয়ে। এর মধ্যে একজন অফিসার নির্দেশ দেন যে তোমরা একজন নামও, নেমে তাদেরকে এখান থেকে সরে যেতে বলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে যেই জওয়ানরা নেমেছিলেন, নামার পর তাদের কাছে যেতে পারছিলেন না, আর ওরাও ওখান থেকে সরছিল না। একটা পর্যায়ে কি হলো, ওরা অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি করে তাদেরকে ডাকছিল, এবং একে একে 7টা নারী অবয়ব, যাদের চেহারাটা কোনো অস্বাভাবিক চেহারা ছিল না, ভয়ঙ্কর কিছু ছিল না, স্বাভাবিক মানুষের মতোই ছিলেন তারা, তবে খুবই সুন্দরী রমণী ছিলেন। হঠাৎ করে এই ধরনের 7টা অবয়ব আসার পর, ওই সময় তো টহল চলছিল, তাদের প্রতি খুবই বিরক্ত হন এই যারা এই টহলের নেতৃত্বে যারা ছিলেন। তখন তাদেরকে ধরার জন্য, বিশেষ করে তাদের ওই সময় তো একটা গুরুত্বপূর্ণ অপারেশনে যেতে হচ্ছিল, তারা চিন্তা করেছিলেন তাদের অপারেশনকে বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা তাদেরকে পাঠানো হয়েছে। যেহেতু ওইখানে যারা এসেছিলেন তারা তো কেউই লোকাল না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাকরি করতে আসছিলেন, তাদেরকে এখানে পাঠানো হয়েছে। তো এই কারণে ওনারা বিষয়টা ওইভাবেই দেখেছিলেন। তাদেরকে ধরার জন্য যখন গাড়ি রওনা দেয়, তারা না একটা তারা দেখলো কি তারা একটা মাঠের মধ্যে চলে এসেছে। তারা না কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। যখনই তাদেরকে ধরার চেষ্টা করা হয়, তারা ছুটে ছুটে এদিক ওদিক ছোটাছুটি করে, কোনোভাবেই তাদেরকে আটকানো যায় না। এখন তারা তো নারী অবয়ব, তাদেরকে তো ফায়ার করা যায় না,
আর তাদের হাতে তো অস্ত্র নাই যে অস্ত্র আছে তারা তাদেরকে উল্টো আক্রমণ করতে পারে, এই জন্য ফায়ার করবে। বিষয়টা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই যে 7টা আর্মির গাড়ি সমানে ঘুরছে তো ঘুরছেই, সেখানে যে শুধু আর্মির গাড়ি ছিল বিষয়টা এরকম না, যৌথ বাহিনী বলতে যেটা বোঝায় সম্মিলিত একটা বাহিনী ছিল, তবে আর্মি ছিল বেশি সেখানে। তো এই যে ঘুরছে, ঘুরতে ঘুরতে তারা অস্থির হয়ে গেছে, একটা দিগ্ভ্রান্ত অবস্থা। একটা পর্যায়ে দেখা গেল এই 7টা অবয়ব পাশে একটা বাড়ির ভিতরে চলে গেল। এরপরে তাদেরকে দেখা যাচ্ছিল না। তখন গাড়ি থেকে অফিসার নেমে অন্য যারা সদস্য আছে তাদেরকে বলেন যে এই বাড়ির যিনি কর্তা তাকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসা হলো। কথা বলে জানা গেল যে ইনি একজন কবিরাজ। তো তাকে যখন বিষয়টা বলা হলো, উনি মৃদু হেসে দিয়ে বললেন যে স্যার, আসলে এখানে এই ব্যাপারটা ঘটে, আমরা বুঝতে পারছি না যে কেন আপনাদের সাথে ঘটলো, তবে এটা অনেক আগে থেকেই ঘটে আসছে। তখন উনি জানালেন যে এই যে রাস্তার পাশে যে বিশাল বড় একটা তেঁতুল গাছ রয়েছে, এই তেঁতুল গাছে 7টা পরী থাকে। এই 7টা পরী কখনো মানুষকে ক্ষতি করে না, তবে রাতের বেলা কেউ যদি দ্রুত গতিতে যানবাহন নিয়ে এদিক দিয়ে আসে তাহলে এরা তাদের পথ রোধ করে দাঁড়ায়। আপনাদের বেলা হয়তো এটাই হয়েছে, কিন্তু এই ব্যাপারটা অফিসার মানতে চাচ্ছিলেন না। উনি প্রথমে খুব বিরক্ত হয়েছিলেন, চিন্তা করলেন যে এরা হয়তো এই বাড়িরই সদস্য। ওই বাড়ি সার্চ করেও কিন্তু ওই 7টা অবয়বকে পাওয়া যায়নি। পরবর্তীতে তারা হয়তো খোঁজখবর নিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা রহস্যময় তো। আর তাদেরকে বলা চলে যে প্রায় সারা রাতই ওই মাঠের মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে রেখেছিল। এই বিষয়টা অত্র এলাকায় এখনও অনেকেই জানে, যেহেতু 2002 সালের ঘটনা বা তারও কিছু মাস আগের ঘটনা। এখন যারা সার্ভিসে আছেন তারা হয়তো এই বিষয়টা জানেন না বা মুখে মুখে জানেন, আর এই ধরনের ঘটনাগুলো খুব সেন্সিটিভ হওয়ার কারণে ওইভাবে প্রকাশিত হয় না। ওই সময় যারা সার্ভিসে ছিলেন, এতদিনে অনেকেই অবসরে চলে গেছেন, হয়তো মুখে মুখে কেউ কেউ শুনেছেন, বা ওই সময় যারা একদম তরুণ হিসাবে যোগদান করেছেন তারা হয়তো এই ঘটনার সাক্ষী হিসাবে এখনও হয়তো কারো কারো কাছে গল্প করেন, কিন্তু এগুলো লিখিত কোনো দলিল তো আসলে থাকে না। আর আর্মির ব্যাপারগুলো তো অত্যন্ত স্পর্শকাতর, যার কারণে এই বিষয়গুলো বাইরে ওইভাবে প্রকাশিত হয় না। এই তো গেল ওই সময়ের একটা ঘটনা, যেটা ওই এলাকার সকলেই জানেন বলে আমাদেরকে জানিয়েছেন তুহিন ভাই। এরপর আরও একটা অদ্ভুত ব্যাপার আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা। লালমনিরহাট এক্সপ্রেস, এটি যখন এই শ্রুতিধর দরগার পার এলাকা পার হচ্ছিল, হঠাৎ করেই রাতের বেলা এই ট্রেনটি থেমে যায়। ড্রাইভার ট্রেনটি থামিয়ে দিতে বাধ্য হন। আসলে বাধ্য হয়েছিলেন নাকি একাই থেমে গিয়েছিল, ব্যাপারটা কিন্তু এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কারণ বিষয়টা একটা রহস্য রয়ে গেছে। দূর থেকেই নাকি 7টা নারী অবয়ব রেল লাইনের উপর দাঁড়িয়েছিল। ওই ট্রেনের যিনি চালক, ওনাকে আগের থেকে মেসেজ দেওয়া হয়েছিল যে ওই জায়গায় আসলে ট্রেনের স্পিড যেন কমিয়ে দেওয়া হয়, কিন্তু হয়তো কোনো কারণে উনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে দূর থেকে যখন এটা দেখছিলেন, এরপর উনি গতিটা কিছুটা কমালেও ট্রেন থামান নাই, কিন্তু ট্রেনটা নাকি একা একাই থেমে যায় এবং ট্রেনের সামনে ওই অবয়বগুলো দাঁড়িয়েই থাকে। ওই ট্রেনে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু কেউই ট্রেন থেকে নামেন নাই। অনেকেই জানতেন যে এইখানে সমস্যাটা কি হয়। কিছু সময় পর একা একাই নাকি ওই 7টা অবয়ব ট্রেনের উপর, বলতে এই যে রেল লাইনের উপর থেকে তারা সরে চলে যায়। এরপর ট্রেন আবার চলা শুরু করে। এখন পর্যন্ত নাকি রাতের বেলা ওই জায়গা দিয়ে ট্রেন যখন চলে তখন স্পিড কমিয়ে দিতে হয়, তা না হলে ট্রেনটা তারা নাকি থামিয়ে দেয়। এরকম কথা কিন্তু প্রচলিত রয়েছে। আরও একটা ব্যাপার প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ওই জায়গায় আসার পর অনেকেই নাকি ট্রেনের জানালা দিয়ে টর্চ মারতে থাকে সেই তেঁতুল গাছের দিকে। ওই তেঁতুল গাছে অনেকেই নাকি এই 7টা নারী অবয়বকে দেখেছে। তারা ভয়ঙ্কর বেশে কখনোই থাকে না এবং কখনো কোনো মানুষকে কোনো ধরনের ক্ষতি করেছে এমন নজিরও পাওয়া যায় নাই। ওই গ্রামের অনেকেই নাকি
এই 7টা রহস্যময় নারী অবয়বকে দেখে, এখনও দেখে। আর ট্রেনে যারা বসে থাকেন তারা যখন টর্চ মারেন ওই জায়গায় আসার পর, তারাও নাকি বিভিন্ন সময় ওই গাছে তাদেরকে বসে থাকতে দেখেছেন, এখনও নাকি সেটা চলমান রয়েছে। অনেকেই নাকি এক স্টেশন থেকে ওঠে ওই জায়গা পার হয়ে পরের স্টেশনে নেমে যায় শুধু ওই তেঁতুল গাছে ওই নারী অবয়বগুলোকে দেখার জন্য। এরপর আসি কাছাকাছি যেই বাই রোড রয়েছে, মানে রাস্তা রয়েছে, সেদিক দিয়ে যখন কোনো গাড়ি চলে, স্পেশালি রাতের বেলা ট্রাক চলে, দিনের বেলাতে কিন্তু এটা কিছু হয় না, একদম স্বাভাবিক, এটা শুধু বলছি রাতের বেলার কথা। তো রাতের বেলা ট্রাক চালক যারা আছেন তাদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে। এমন একজন ট্রাক চালকের ঘটনা উপস্থাপন করব। ওই ট্রাক চালক রাতের বেলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তার সাথে তার হেল্পারও ছিল। যখন ওই শ্রুতিধর দরগার পাড়ের পাশে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তার রাস্তার সামনে বিশাল চুলওয়ালা একটা মহিলা রাস্তা পার হচ্ছে। তো উনি চিন্তা করলেন এটা আর কি, এটা হয়তো এমনি। এরপর যখন গাড়িটা আরেকটু সামনে এগিয়েছেন, হঠাৎ করে দেখে যে একটা নারী অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, জিগজ্যাগ স্টাইলে, মানে জেড স্টাইলে রাস্তার একবার এপাশ ওপাশ এভাবে দৌড়াচ্ছে। উনি চিন্তা করেন কী ব্যাপারে, এত রাতের বেলা এই মহিলা কোত্থেকে আসলে, আর এত জোরে কীভাবে দৌড়ায়? ট্রাকের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো এটা কিন্তু চারটিখানি কথা না, আর ট্রাকটা কিন্তু স্পিডেই চলছিল। এরপর যখন ট্রাকটা থামানো হয় এবং হেল্পারকে উনি নামতে বলেন, নামার পর আর কিচ্ছু দেখেন না। এরপর ওনারা স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। সামনে একটা দোকান খোলা ছিল বেশ অনেকটা দূরেই। যখন ওইখানে ট্রাক থামিয়ে এই বিষয়টি ওই দোকানদারকে বলেন, তখন ওই দোকানদার বলেন যে এখানে এই ঘটনা ঘটে। ওই যে তেঁতুল গাছ রয়েছে, ওই তেঁতুল গাছে থাকা 7 বোন রয়েছে যারা পরী, ওরা এই ট্রেন যখন চলে তখন এই ধরনের ঘটনা ঘটায়। আবার এখানে যদি কেউ স্পিডে গাড়ি চালায় সেক্ষেত্রেও এটা হয়। এটা চলমান প্রক্রিয়া, তবে কারো কোনো বড় ধরনের সমস্যা করে না। এটা এখনও চলছে এবং গভীর রাত থেকে ফজরের আগ পর্যন্ত এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় রয়েছেন তারা কি এই 7 কন্যা সম্পর্কে জানেন? 7 কন্যা শব্দটা কেন বলছি জানেন? অত্র এলাকায় এই ব্যাপারটা 7 কন্যা নামে পরিচিত। 7 কন্যার বাগান, 7 কন্যার তেঁতুল গাছ, 7 কন্যা নামে যদি এক নামে বলা যায়, সকলেই সেখানে চেনে, শ্রুতিধর দরগারপাড় এলাকায়। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু চাইলে গিয়ে দেখতে পারেন। আর যেহেতু তারা কাউকে কোনো ক্ষতি করে না, শুধু ওই জায়গা দিয়ে যদি স্পিডে কেউ চলাচল করে, দ্রুত গতিতে চলাচল করে, তাহলেই শুধু তারা বিরক্ত হয়। তবে বিরক্ত হলেও বড় ধরনের ক্ষতি করেছে আজ পর্যন্ত এমন নজির পাওয়া যায়নি। তেঁতুল গাছ সংলগ্ন বাঁশঝাড়ও রয়েছে, সেখানেও নাকি তাদেরকে দেখা যায়। তুহিন ভাই এমনটাই জানিয়েছেন। অত্র এলাকার অনেকেই নাকি তাদেরকে দেখেছে। তবে আবারও বলছি, কখনোই ভয়ঙ্কর স্রোতে, মানে বিভৎস স্রোতে তারা কাউকে দেখা দেয়নি। এটাই হচ্ছে আশার কথা। মানে কেউ যে তাদেরকে দেখে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবে, এমনটা আজ পর্যন্ত হয়নি। তবে এই 2025 সালে এসেও যদি আমরা শুনি যে ট্রেন চলা অবস্থায় ট্রেন থেমে যায়, আবার ট্রেনের জানালা দিয়ে ওই বিশেষ জায়গায় এসে 7 কন্যাকে দেখার জন্য অগণিত মানুষ টর্চ লাইট মারে, তাহলে ব্যাপারটা তো অদ্ভুত শোনা যাবে, তাই না? তবে অদ্ভুত হলেও ব্যাপারটা সত্য, এই বিষয়ে তুহিন ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো 7 কন্যার এই ব্যাপারটা? আশা করছি ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। আর এবারের ঘটনাটি থাকছে আপনাদের বহুল প্রতীক্ষিত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা। জয় বড়ুয়া ভাই আমাদেরকে রেগুলার ঘটনা পাঠাতে পারেন না,
এর পেছনে কারণ হচ্ছে উনি একটি বেসরকারি হসপিটালে কর্মরত। ওই হসপিটালের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকেই পালন করতে হয়। ওনার সময়টা আসলেই খুব কম থাকে, এমনকি সাপ্তাহিক যে ছুটির দিন সেটা উনি কাটাতে পারেন না। কোনো একটা নির্দিষ্ট দিন যদি ছুটি নিতে হয় সেটার জন্য অনেক আগে থেকেই তার প্রসেস শুরু করতে হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ব্যস্ত উনি থাকেন। এর ভেতর দিয়েও উনি আমাদেরকে ঘটনা পাঠানোর চেষ্টা করেন। আর ঘটনা একটা সংগ্রহ করতেও তো সময় লাগে, আর ভালো মানের ঘটনা তো সব সময় আর পাওয়া যায় না, তাই না? আর পাহাড়ি এলাকার ঘটনাগুলো কালেক্ট করা বেশ কঠিন, কারণ ওই এলাকার ঘটনাগুলো অনেকেই আসলে বলতে চান না সঙ্গত কারণে। তারপর ওনার ব্যস্ততা তো রয়েছেই, আবার লেখার সময়টাও বের করতে হয়। সব মিলিয়ে ওনার ঘটনাগুলো আমরা বেশ একটা দীর্ঘ গ্যাপেই পেয়ে থাকি। তবে আমরা সবাই মিলে তার কাছে অনুরোধ করব, উনি যতই ব্যস্ত থাকুন না কেন আমাদের লিসেনারদের কথা যেন ভুলে না যান। উনি যেন এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে রেগুলার আমাদেরকে ঘটনা যেন পাঠান। আশা করছি আমাদের এই অনুরোধ উনি রাখবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো দুটি ঘটনার প্রথম ঘটনায়। 1984 সালের শেষের দিকে যখন শীত শুরু হবে হবে ভাব, এমন একটা সময়ের ঘটনা, নভেম্বরের শেষ দিক হবে হয়তো। ঘটনার স্থান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল নামক একটা গ্রাম। ঘটনার যিনি মূল ব্যক্তি তার নাম হচ্ছে এজাহার মিয়া। হালদা নদী চট্টগ্রামের হাটহাজারী এবং রাউজান উপজেলাকে বিচ্ছিন্ন করে বয়ে চলেছে। বর্তমানে এর প্রস্থ যথেষ্ট বড় হলেও পূর্বে কিন্তু এমনটা ছিল না। কালক্রমে স্রোতস্বিনী হালদা তার প্রস্থ বাড়িয়ে নিয়েছে প্রকৃতির নিয়মে। এই প্রস্থ সুপ্রস্থ করতে হালদা গ্রাস করেছে বহু মানুষের বসতভিটা, জমি জমা, এমনকি বাদ যায়নি অনেক ধর্মীয় প্রতিষ্ঠানও। 1984 সালের শেষের দিকে এই এজাহার মিয়া তার ছোট নৌকায় চেপে বোয়াল মাছ শিকারে বড়শি নিয়ে বের হতেন। তার মাছ ধরার প্রক্রিয়াটা একটু ব্যতিক্রমী ছিল বটে। তিনি জোয়ারের সময় বড়শি ফেলে নৌকায় বসে থাকতেন, আর জোয়ারের স্রোতে নৌকা আপন গতিতে ভেসে যেত। ঠিক একই রকমভাবে ভাটার সময়ও ছিপ ফেলে নৌকায় চুপচাপ বসে থাকতেন, আর নৌকা তার আপন গতিতে ভেসে যেত। আর রাক্ষসে বোয়াল মাছ বা অন্য মাছেরা সেই চলন্ত নৌকার ছিপের টোপ গিলত, আর তাতেই ধরা পড়ে যেত সেই মাছটা। এভাবে দিনে 4 বার জোয়ার ভাটায় নদীতে একটা নির্দিষ্ট দূরত্বে তিনি আসা যাওয়া করতেন। 6 ঘন্টা পর পর কিন্তু জোয়ার ভাটা হয়, এটা আমরা জানি। অনেক সময় উনি কম সময়ও নদীতে থাকতেন, আবার কখনো কখনো 24 ঘন্টাই থাকতেন, এমনও হতো। এটা নির্ভর করছে উনি কি পরিমাণ মাছ পেয়েছেন সেটার উপরে। ওনার চলার জন্য যতটুকু মাছ দরকার ততটুকু হলেই উনি উঠে আসতেন। তো এভাবেই চলছিল। আর ওনার মাছ ধরার ভাগ্যটা আল্লাহর রহমতে ভালোই ছিল। সৌভাগ্যক্রমে তার বড়শিতে বেশ বড়সড় মাছই ধরা পড়ত। এরকমই একদিন অলরেডি 3 বার জোয়ার ভাটাতে উঠানামা করে একটি মাছও উনি পেলেন না। যেহেতু সারাদিনে একটা মাছও উনি পান নাই, তাই সন্ধ্যাকালীন ভাটার সময় তিনি নৌকায় অপেক্ষা করছিলেন এবং একটা সময় তিনি নৌকার উপর ঘুমিয়ে পড়েন। ভাটায় নিম্নমুখী পানির স্রোতে একটা সময় তার নৌকা আপন গতিতে চলতে শুরু করে। সারাদিনের ক্লান্তি আর হতাশায় হয়তোবা উনি গভীর ঘুমে মগ্নও হয়ে যান। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। তিনি খেয়াল করলেন বড় একটা অদ্ভুত টাইপের নৌকার সাথে তার নৌকাটা ধাক্কা লেগে যেই ঝাঁকুনিটা সৃষ্টি হয়েছে সেই ঝাঁকুনিতেই তার ঘুমটা ভেঙেছে। চারদিকে তাকিয়ে তিনি দীর্ঘদিনের পরিচিত নদী কিংবা তার আশেপাশের জায়গাটা না চিনতে পারছিলেন না। তাছাড়া এমন অদ্ভুত নৌকা তিনি ইতোপূর্বে কখনোই দেখেন নাই। তিনি ঘুমের ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে নিজেকে একটু সামলান। এরপর নৌকাকে সামলিয়ে ওই স্থান থেকে বের হতে যখন চাইলেন, তখনই তিনি যখন নৌকাটা চালাতে যাবেন তখন দেখলেন একটা সাদা সুতো দিয়ে ওই যে অদ্ভুত টাইপের যে নৌকাটা, ওই নৌকার সাথে তার নৌকাটা বাঁধা রয়েছে। তিনি ওই বড় নৌকার মাঝির উদ্দেশ্য করে কয়েকবার ডাকও দেন। কোনো সাড়া না পেয়ে
তিনি ওই যে সাদা রশির যে অংশটা তার নৌকায় বাঁধা রয়েছে সেটা খুলতে গেলে তিনি দেখেন রশিটাতে কোনো গিঁটি দেয়া নেই, শুধু তার নৌকায় পড়ে আছে রশিটা। তিনি অবাক হয়ে রশিটা তুলে ফেলে দিতে গেলে বুঝলেন ছোট চিকন রশিটা এতটাই ভারী যে তিনি এক চুলো ওই রশিটা নাড়াতেই পারলেন না, ওখান থেকে সরাতেও পারলেন না। অনেক চেষ্টা করে তিনি অবাক হলেন বেশ। চারদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করলেন, কিন্তু না, রশিটা উনি তুলতে পারলেন না। অনেকক্ষণ চেষ্টা করে তিনি বেশ অবাক হলেন। চারিদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করেন, রশিটা এবারও তিনি তুলতেই পারলেন না। এবার তিনি নৌকাটিকে তীরে ভিড়িয়ে ওই অচেনা জায়গায় নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু জায়গাটা তিনি চিনতেই পারছিলেন না। মনে মনে বেশ বোকা হয়ে গেলেন তিনি। এতদিনের পরিচিত জায়গাগুলো তার কাছে একদমই অচেনা লাগছে। অদ্ভুত বড় নৌকার পাশে গিয়ে তিনি বেশ কয়েকবার ডাকতেন, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ নেই। তিনি সেই বড় নৌকায় উঠে দেখতে চাইলেন। অনেক কষ্টে নৌকাতে উঠলেনও তিনি, কিন্তু উঠেই তিনি অবাক হয়ে গেলেন। এত সুন্দর পরিপাটি নৌকা তিনি কখনোই দেখেন নাই। ছোট একটা ঝুপড়ি আছে নৌকাটাতে। তিনি সেই ঝুপড়ির কাছে এগিয়ে গিয়ে ঝুপড়ির সামনে থাকা ধবধবে সাদা কাপড়টা সরিয়ে ভেতরে উগি দিয়ে দেখেন সুন্দর করে সাজানো একটা চেয়ার রয়েছে, শুধু, আর কিছুই নেই। অদ্ভুত আলপনা করা এমন চেয়ার উনি আগে কখনোই দেখেননি। তিনি ওই ঝুপড়ির চারদিকে ভালো করে অবাক আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরে তিনি কৌতূহল নিয়ে পুরো নৌকাটা ঘুরে দেখেন। তিনি খেয়াল করলেন পুরো নৌকাটা বেশ অদ্ভুত আর সুন্দর। আরও অবাক করা ব্যাপার হলো সেই নৌকায় কোনো ইঞ্জিনও নেই, বৈঠাও নেই, এমনকি কোনো হালও নেই। নৌকাটা চালায় কে, কীভাবেই বা চলে, নৌকাটা ডানে বায়ে কীভাবে নেয়, এটা উনি ভাবতে ভাবতে খেয়াল করলেন দূর থেকে লম্বা একটা সাদা আলোর লাইন এগিয়ে আসছে। মানে একটু গ্যাপে গ্যাপে অনেকগুলো সাদা আলো, মনে হচ্ছে একটা লাইন আর কি। সাদা আলো বলতে পুরোপুরি আলো এমনটা নয়, সাদা আভার মতোই। তো তিনি খেয়াল করলেন যে সাদা আলোগুলো ওই নৌকার দিকে এগিয়ে আসছে। তিনি দৌড়ে নৌকা থেকে নামতে যাবেন, ঠিক তখনই দেখেন নৌকাটা তীর থেকে যথেষ্ট দূরে চলে এসেছে। কোনো উপায়ন্তর না দেখে তিনি নৌকার এক কোণে বসে রইলেন। একটু পরে লক্ষ্য করলেন একে একে 7টা লম্বা সুদর্শন পুরুষ নৌকায় উঠলেন। লম্বা ধবধবে সাদা কাপড়ের অদ্ভুত আলখেল্লা পোশাকে আবৃত সবার দেহ। তাদের মধ্যে 6 জন নৌকার ঝুপড়ি ঘরটার 6 কোণে দাঁড়ায়, আর একজন ওই ঝুপড়ি ঘরের ভেতরে গিয়ে ঢুকে গেল। তিনি খেয়াল করলেন তাদের কারো মুখেই কোনো কথা নেই, কোনো শব্দও নেই। আর এই যে এজাহার সাহেব, উনি যে ওই নৌকায় আছেন সেদিকেও কারো কোনো ভ্রুক্ষেপই নেই। তারা একদম সোজা ঠায় দাঁড়িয়ে আছে যে যার মতো। একটু পরেই সমস্বরে সবাই বিসমিল্লাহ বলে উঠলেন। আর বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই নৌকাটায় সামান্য ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তিনি নিজেকে আরও গুটিয়ে চুপচাপ বসে রইলেন। বেশ কিছুক্ষণ পার হলে বাইরে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করে, আর কতক্ষণ পরে বের হয়ে এসে নৌকা থেকে হঠাৎ হেঁটে হেঁটেই নিচে নেমে গেলেন। বাকিরা আবার সমস্বরে বলে উঠলেন বিসমিল্লাহ। আবার মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তার কাছে মনে হলো কেমন একটা কুয়াশা জড়ানো পরিবেশ হয়ে আসছে চারদিকে। উপরে রাতের আকাশ কিংবা চারদিকের পরিবেশ মাথা তুলে তাকাতে গেলে তিনি দেখেন চারদিকে ভয়াবহ আগুন জ্বলছে। এতক্ষণ তিনি যেগুলোকে কুয়াশা মনে করেছিলেন এগুলো আসলে ধোঁয়া। তিনি তো ভয়ে ঘাবড়ে গেলেন, আরও চুপচাপ গুটিয়ে নিলেন নিজেকে। কতক্ষণ পরে তিনি আবার দেখলেন আগের মতো আরও একজন অবয়ব সেই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে আগের মতোই অনেকটা হেঁটেই নেমে গেলেন নৌকা থেকে। একটু পরেই আবার সমস্বরে
বলে উঠলেন বিসমিল্লাহ। সাথে সাথে আবারও মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। কতক্ষণ পর তিনি বেশ শীত অনুভব করতে লাগলেন। মাথা তুলে চারদিকে তাকিয়ে দেখলেন চারদিকে ধবধবে সাদা তুষারে আবৃত এলাকা। এমন তুষারাচ্ছন্ন এলাকা জীবনে উনি কখনো দেখেননি। অবাক হয়ে তাকিয়ে দেখে তিনি প্রথমবারের মতো অনুভব করলেন নৌকাটা অসম্ভব গতিতে ভেসে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। এবার তার মনে ভয় সঞ্চার হলো। তিনি আসলে যাচ্ছেনটা কোথায়? হুট করে আবার বসে পড়লেন নিজের জায়গায়। নৌকার এত গতি, এত অদ্ভুত কিছু ঘটে চলেছে, অথচ সেই অবয়বদের কারো কোনো ভ্রুক্ষেপই নেই, নেই কোনো নড়াচড়া, সারা শব্দ। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সারা জীবন রাত বিরাতে মাছ ধরা লোকটা কখনো জিন ভূত দেখেনি, এসব চিন্তা কখনো মাথায় আসেনি। সবসময় এসব চিন্তা মাথায় আসলে ভয় লাগতো। এখন উনি কিনা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশে পড়ে গেছেন। ভয় বলতে তাদের পূর্বপুরুষরা ইংরেজদেরকে ভয় পেতেন, এরপরে শোষক জমিদারদেরকে ভয় পেতেন, এরপরে পাক হানাদার বাহিনীকে ভয় পেতেন। কিন্তু জিন জাতির সান্নিধ্যে যে ওরা আসবেন বা মানুষের কাছে জিন জাতি চলে আসবে, এরকমটা আসলে তার কল্পনাতেও ছিল না। এসব ভাবতে ভাবতে আবারও আরেকজন মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে আসে। আগের দুজনের মতোই নৌকা থেকে নেমে যায়। যথারীতি আগের মতোই সমস্বরে বিসমিল্লাহ শব্দ শোনা যায় বাকিদের মুখে। এবার এজাহার মিয়া খেয়াল করলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অথচ তাদের নৌকায় কোনো বৃষ্টি হচ্ছে না। আগে থেকেই অদ্ভুত বিষয় দেখা এজাহার মিয়া তেমনটা অবাক হলেন না। একটু পরে আবারও আগের মতো আরও একজন অবয়ব নৌকা থেকে একইভাবে নেমে যায়। এভাবে কিছুক্ষণ পরে আরও একজন, তারপরে আরও একজন নৌকা থেকে নেমে কোথায় যেন হারিয়ে যায়। এত অতিপ্রাকৃত বিষয় দেখে বিশেষ কিছু আর নির্দিষ্টভাবে মনে রাখতে পারেননি এজাহার মিয়া। পুরো নৌকায় তিনি আর ঝুপড়ি ঘরে থাকা সেই অবয়বটা। এভাবে বেশ কিছুক্ষণ পরে সেই ঝুপড়ি ঘরে থাকা অবয়বটি বেরিয়ে এসে নিজের মতো করে হেঁটে নৌকা থেকে নেমে গেলেন। এজাহার মিয়া চারিদিকে তাকিয়ে দেখলেন বিশাল জলরাশির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নৌকাটি। হালদা নদীর বুকে বোয়াল মাছের মতো রাক্ষসে মাছ শিকারী নিজেকে আবিষ্কার করে কুল কিনারাহীন জলরাশির মাঝখানে। নৌকার চারিদিকে তাকিয়েও একই দৃশ্য দেখেন এজাহার মিয়া। চারদিকে শুধুই জলরাশি, আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছে না। অনেক দূরে যদি কোনো জনমানব থাকে বা অনেক দূরে কোনো নৌকা থাকে, জাহাজ থাকে, সেখানে তো আলো জ্বলবে, কিন্তু উনি কিছুই দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যেও কোনো আলোর নিশানাও নেই। উনি ওই অবয়বটাকে খেয়াল করতে গেলে দেখেন সেই অবয়বটাও কোথাও নেই। চূড়ান্তভাবে ঘাবড়ে গেলেন এজাহার মিয়া। এ কোথায় এসে পড়লেন তিনি? নৌকার এ মাথা থেকে ও মাথা দৌড়ে তিনি তো কোনো কুল কিনারা পাচ্ছেন না। সেই একই দৃশ্য, চোখ যতদূর যায় শুধুই জলরাশি। তবে হঠাৎ খেয়াল করলেন তার নৌকাটাও ঠিক আগের মতোই বড় নৌকার সাথে বাঁধা রয়েছে। মনে মনে বেশ আশার সঞ্চার হলো, এই ভেবে যে অন্তত উনি পৃথিবীতে তো আছেন। কিন্তু পরক্ষণে তার ভুল ভেঙে যায়। ভালো করে খেয়াল করলে উনি দেখতে পান যে এত বিশাল জলরাশির ঢেউয়ের দোলায় বিন্দুমাত্র দুল ছিল না ওই নৌকা দুটি। ঠায় দাঁড়িয়ে আছে, তার ছোট নৌকাটিও দাঁড়িয়ে আছে আর এই বড় নৌকাটিও দাঁড়িয়ে রয়েছে। অবাক করা বিষয় বটে। একটু পরে তিনি আরও নিশ্চিত হতে পারলেন যখন দেখলেন দু তিনজন অবয়ব সেই পানির উপরে অবলীলায় হেঁটে যাচ্ছেন। এজাহার মিয়া বুঝতে পারলেন তিনি আসলে এক ভিন্ন জগতে আছেন, হয়তোবা পৃথিবীতেই আছেন, তবে এক ভিন্ন জগতে। নৌকা থেকে নামার সাহস না হলেও তিনি তার নৌকায় চলে আসার চেষ্টা করছিলেন এবং একটা সময় বড় ওই নৌকা থেকে নেমে তার নিজের নৌকায় চলেও আসেন। হাত দিয়ে সেই জলরাশি ধরতে পারছিলেন তিনি। এবারও তিনি আরও কয়েকজন অবয়বকে দেখলেন এবং তাদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলেন না। মানে সবাই যে যার মতো চলে যাচ্ছে, তার ডাকাডাকিতে কেউ ভ্রুক্ষেপই করছে না। নিজেকে সামলে রাখতে
পারলেন না উনি, আর নিজেকে সামলে রাখতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন এজাহার মিয়া। একটা পর্যায়ে তিনি খেয়াল করতে লাগলেন যে বড় নৌকাটা আবার আপনা থেকেই চলা শুরু করেছে এবং এজাহার মিয়া আর তার নৌকাটাও সমান তালে ভেসে চলেছে। কিছুক্ষণ পরে নৌকার গতি এতটাই বেড়ে গিয়েছিল যে এজাহার মিয়া চোখে সাদা ধোয়া বাঁধ আর কিছুই দেখছিলেন না। আর তাকিয়ে থাকতে না পেরে নিজের নৌকায় মুখ গুজে শুয়ে পড়লেন তিনি। তার যে ছোট নৌকা সেটা কিন্তু এত স্পিডে চলতে পারে না, কারণ এত স্পিডে চললে ঢেউয়ের সাথে তার নৌকাটা যে ধাক্কাটা খাবে এতে তার নৌকা দুমড়ে মুচড়ে যাবে। তিনি ভয় পাচ্ছিলেন এই বুঝি তার নৌকাটা দুমড়ে মুচড়ে গেল আর উনি বিশাল এই জলরাশির মধ্যে পড়ে ডুবে মারা যাবেন। সাঁতরে কোথায় যাবেন? কোনো কুলকিনারাই তো নাই। এরপর উনি আসলে জ্ঞান হারিয়েছেন কিনা তাও জানেন না। মানুষের হই হট্টগোল শুনে তিনি তাকিয়ে দেখেন হালদা নদীর একটা চরে আটকে আছেন তিনি আর তার নৌকাটা ঠিকঠাকই আছে। তিনি নৌকায় মুখ গুজে শুয়ে আছেন। গ্রামে ছড়িয়ে পড়ে এজাহার মিয়াকে পাওয়া গেছে। প্রায় 14 দিন নিখোঁজ থাকার পরে এজাহার মিয়াকে পাওয়া যায়। এজাহার মিয়া নিজেও এখন সব কিছু চিনতে পারছিলেন, এটা তাদেরই গ্রাম। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন। নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেন এজাহার মিয়া। বাড়িতে তো খুশির রোল পড়ে যায় এজাহার মিয়াকে ফেরত পেয়ে। তিনি ধীরে ধীরে নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা তার স্ত্রী, পরিবার পরিজন এবং অন্যদেরকেও বলতে থাকেন। এত অল্প সময়ের মধ্যে 14টা দিন কিভাবে পার হলো? 14 দিন তিনি নাকি নিখোঁজ ছিলেন। সবাই তাকে খোঁজাখুঁজি করেছে। অনেকেই ভেবেছে হয়তোবা নৌকা ডুবিতে উনি মারা গিয়েছেন। আর স্রোতে কোথায় তার লাশ ভেসে চলে গেছে কেউ বলতে পারে না, এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু না, আল্লাহর অশেষ রহমতে উনি ফেরত এসেছিলেন। এরপরই এজাহার মিয়ার স্বভাব চালচালনে পরিবর্তন আসে। নিজেকে সংযত করে বেশ নামাজি আর পরহেজগার মানুষে রূপান্তরিত হয়ে যান আল্লাহর অশেষ রহমতে। এলাকায় বেশ বিতর্ক জন্মে। কেউ বলে এজাহার মিয়া মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, কেউ বলে যে উনি অজ্ঞান হয়ে প্রলাপ বকছেন। তো এরকমভাবে এক একজন এক এক রকমভাবে কথা বলতে থাকে। কেউ তার কথা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো এইভাবেই জীবন পার করছিলেন এজাহার মিয়া। তৎকালীন দারিদ্রতার করাল গ্রাসে আবারও তিনি মাছ ধরার কাজে নিজেকে নিয়োগ করেন। এবার কেবল বড়শি দিয়ে কুলে দাঁড়িয়ে মাছ ধরার কাজ করতেন। মাঝে মাঝে ঝাঁকি জাল বা হাত জাল দিয়েও মাছ ধরতেন। পূর্বের ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকায় এজাহার মিয়া রাতে মাছ ধরতেন না, কেবল সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বাড়িতে চলে আসতেন। একদিন সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে তিনি বড়শি নদীতে ফেলে অপেক্ষা করছিলেন। পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পান, আমাকে একটা মাছ দে। কানের ভুল ভেবে আবার নিজেকে নিজের কাজে মনোনিবেশ করাতে থাকেন। একটু পরে তার বড়শিতে বেশ জোরেই টান পড়ে। তিনিও নিজের কৌশলে বড়শিতে টান দিতে থাকেন। একটা সময় বড়শিতে গেঁথে যায় বড় একটা কাতল মাছ। বড় একটা কাতল মাছের লেজ দেখে তিনি আনন্দ পান। হঠাৎ নিজের একটু পাশেই এজাহার মিয়া খেয়াল করেন কালো একটা অবয়ব দাঁড়িয়ে জিহবা বের করে মাছটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাল টকটকে জিহবাটা বেশ লম্বা। ভয়ে চিৎকার দিয়ে ছিপ ফেলে দৌড় দিতে যাবেন এজাহার মিয়া, ঠিক ওই সময় ওই কালো অবয়বটা একটা ধোয়ার মতো হয়ে সা করে এজাহার মিয়ার শরীরে ঢুকে যায়। এরপরে শুরু হয়ে যায় এজাহার মিয়ার জীবনের কঠিন অধ্যায়। রাতের বেলা খাওয়া দাওয়া উনি যে করবেন খেতে পারতেন না ওইভাবে, মানে বিশেষ করে ওই রাত্রে। আর উনি যখন বাড়িতে ফিরলেন তখন একটা আধা খাওয়া কাতল মাছ কাঁধে নিয়ে উনি বাড়িতে ফেরেন। খাবার দিলে উনি ভালো করে খেতে পারেন না। বাড়ির সদস্যরা আসলে বিষয়টা বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি, এই মাছটা আধা খাওয়া কেন। আর রাতের বেলা উনি যখন খাওয়া দাওয়া করতে পারলেন না ভালো করে, এরপরই শুরু হয়ে যায় অস্বাভাবিক আচরণ। উনি সারা রাত বাড়িতেই থাকতে চান না, শুধু নদী বা পুকুরে নেমে যেতে চাইতেন। গ্রামে আবার রটে যায় যে এজাহার মিয়া এবার পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। আগে আধা পাগল ছিল, এখন পুরোপুরি পাগল। এরপরে বিভিন্ন সময় রাত বিরেতে অনেকেই তাকে কাঁচা মাছ খেতে দেখেছেন। তবে মাঝে মাঝে
উনি যখন নিজের খেয়াল ফিরে পেতেন তখন বলতেন, আমাকে বাঁচাও, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলো, এই অবস্থা থেকে হয়তোবা ওরা আমাকে বাঁচাতে পারবে। স্থানীয় ওঝা কবিরাজ চেষ্টা করে যাচ্ছিলেন তাদের মতো করে। বিষয়টা ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। বহুদিনের পুরনো একটা মসজিদের ইমাম এই বিষয়টা জানতে পেরে এজাহার মিয়াকে নিজে থেকেই দেখতে আসেন। এজাহার মিয়া ওই ইমাম সাহেবকে দেখেই বলে ওঠেন যে, হুজুর আমাকে বাঁচান, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলেন। 7 সাগরের জিন? কথাটা শুনে অবাক হয়ে গেলেন সেই ইমাম সাহেব। এজাহার মিয়ার পরিবার সবিস্তারে সব কিছু খুলে বলেন, এজাহার মিয়াও বলেন। এসব শুনে ওই ইমাম এক অবাক করা তথ্য দিলেন। উনি বললেন, হায় আল্লাহ, তুমি তো অনেক ভাগ্যবান যে তুমি 7 সাগরের জিনের দর্শন পেয়েছ। এই জিন জাতি বেশ পরহেজগার আর ধার্মিক। আল্লাহর ইচ্ছায় এদের অনেক ক্ষমতা রয়েছে। আর এই যে ভ্রমণের বর্ণনা, এটা মূলত 7 সাগরের জিনেরই বর্ণনা। ওরা 7টা জগতে ঢুকতে পারে, এই পৃথিবীতে থাকাই 7টা জগতে ঢুকতে পারে। বিশেষ বিশেষ সময়ে এরা পৃথিবীতে আসে আর তাহাজ্জুদের নামাজের পরেই তারা বিদায় নেয়। আগের বার নাকি এই বর্ষিয়ান ইমাম সাহেব একবার আহ্বান করে জীবনে একবারই দর্শন লাভ করেছিলেন এই 7 সাগরের জিনের। তারা তাকে একটা উপহারও দিয়েছিল। উপহারটা হচ্ছে একটা জিনকে উপহার দিয়েছিল। মূলত সেই জিনটা একটা রাকি জিন, মানে রুকিয়া করতে পারে। সেও খুব পরহেজগার। বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাকে ডাকা যায়। তখন এই এজাহার মিয়া মূলত সেই হুজুরকে অনুরোধ করেন যে, হুজুর আমাকে তো সবাই পাগল মনে করে, আসলে তো বুঝতেই চায় না যে আসলে আমি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আর হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটছে, এরকম একটা কালো অবয়ব আমার শরীরে ঢুকে গেছে। এরপর তো আমি এই ধরনের এলোমেলো কাজ করে যাচ্ছি। কখন কাঁচা মাছ খাই এটা আমি নিজেও বলতে পারি না। যাই হোক, ইমাম সাহেবের কথা অনুযায়ী পরিবারের সদস্যরা এই এজাহার মিয়াকে নিয়ে মসজিদে আসেন। ইমাম সাহেব নিজের মতো করে তার অনুগত জিনকে ডেকে জানতে পারেন যে এই এজাহার মিয়া মূলত সেদিন এই 7 সাগরের জিনের দেখাই পেয়েছিলেন। কিন্তু কেন 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছে এই বিষয়টা জানা যায় নাই। কিন্তু এই এজাহার মিয়া যে 7 সাগরের জিনের দর্শন পেয়েছে, তাদের দেশে নিয়ে গিয়েছিল, আবার ফেরত দিয়ে গিয়েছে, এইটা একটা মৎস্য পিশাচ জানতে পারে। এই মৎস্য পিশাচ চিন্তা করে যে এজাহার মিয়ার শরীরের ভেতর নিশ্চয়ই কোনো একটা অলৌকিক শক্তি ঢুকিয়ে দিয়েছে ওই 7 সাগরের জিন, সেটাকে শুষে নিতে হবে। এতদিন সুযোগ পায় নাই, সুযোগ বুঝে সে ওই দিন ওই কাজটা করেছে। এখন সমস্যা হলো, তার শরীরের ভিতরে ঢোকার পর এই পিশাচটা বুঝতে পারে যে আসলে এজাহার মিয়ার শরীরের ভিতরে তেমন কোনো শক্তিই নাই, কোনো অলৌকিক শক্তি নাই। এখন ও ঢুকে পড়েছে, এখন আর সে বের হতে পারছে না। সে চাইলেই আর বের হতে পারছে না, ও আটকা পড়ে গেছে। এখন আটকা পড়ে যাওয়ার পর ওর তো ক্ষুধা লাগছে, কি করবে? এই ক্ষুধার সময় হলে বা ক্ষুধা লাগলে এই এজাহার মিয়াকে দিয়ে কাঁচা মাছ খাওয়ায়, মূলত সেই খায় এটা। এখন সেও চলে যেতে চায়। ওর থেকে মুক্তি দেওয়ার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা 7 সাগরের জিন জানে। যাই হোক, ইমাম সাহেব ওনার মতো করে চেষ্টা করেন, ওই রাত্রে কিন্তু ব্যর্থ হন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, মানে 5ম দিন চেষ্টার পরে ইমাম সাহেবের কাছে খবর আসে যে হ্যাঁ, আজ রাতে তাহাজ্জুদের সময় সেই 7 সাগরের জিন আসবে। তো ইমাম সাহেব সবাইকে দিয়ে সেই মসজিদ যথাসাধ্য পরিষ্কার করিয়ে নেন। আতর, ফুল, গোলাপ পানি, অল্প কিছু মিষ্টি এসব জোগাড় করে রাখেন, আর এক পাশে রেখে দেন এজাহার মিয়াকে। পরদিন সকালবেলা এজাহার মিয়াকে মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এজাহার মিয়া পুরোপুরি সুস্থ হয়ে যান। মূলত ওই রাতে কি হয়েছিল, 7 সাগরের জিনেরা এসে কী করেছিলেন, এটা রহস্যই রয়ে যায়। এই বিষয়ে ইমাম সাহেব কাউকে কিচ্ছুটি বলেন নাই। তবে এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পর ইমাম সাহেব প্রচণ্ড ভয় নিয়ে ওই মসজিদ ছেড়ে হঠাৎ করে চলে যান। যাবার সময় শুধু এতটুকুই বলে যান যে তিনি আর এখানে থাকবেন না। দীর্ঘদিনের ইমামের এরকম হুটহাট বিদায় নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ উনি কখনোই কাউকে দেন নাই।
এজাহার মিয়াও কিছু বলতে পারেননি কোন প্রক্রিয়ায় ওই পিশাচ জিনটাকে তারা মুক্তি দিয়েছিলেন, মানে 7 সাগরের জিন মুক্তি দিয়েছিলেন, এই বিষয়টা সম্পূর্ণ রহস্যাবৃতই রয়ে গেছে। তবে এজাহার মিয়া শুধু এতটুকু মনে আছে, ওই 7 সাগরের যে জিন, মানে 7 জন মানুষরূপী অবয়ব ওই রাত্রে এসেছিল, শুধু এতটুকুই মনে আছে, এরপর আর কিচ্ছু মনে নাই। এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ওই এলাকার মানুষের মধ্যে। অনেকেই এজাহার মিয়াকে পাগল মনে করেন, তার সমস্ত ঘটনাকে পাগলের প্রলাপ মনে করেন। এই জন্যই মূলত এই ঘটনা একটা বিতর্কিত ঘটনা। আদতে এটা ঘটেছিল কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তবে আমরা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসি বা দীর্ঘদিন ধরে ভয়ের ঘটনা শুনি, তারা কিন্তু বুঝতে পারি আসলে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু সম্ভব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা রশি, যেটা চিকন একটা রশি, এটা এত ভার কিভাবে হলো যে এজাহার মিয়া কোনোভাবেই সেটি নাড়াতে পারছিলেন না। আবার ওই রশিটা দিয়ে তার নৌকা বাঁধাও ছিল না, শুধু রশিটা তার নৌকার উপরে ছিল কিছুটা অংশ, সেটা উনি ছাড়াতে পারছিলেন না। আর এই 7 সাগরের জিন আসলে কারা, এটাও এক রহস্য, যেই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। ইমাম সাহেব বা কেন হঠাৎ করে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন? দীর্ঘদিনের এই মসজিদ ছেড়ে উনি হঠাৎ করে কেন চলে গেলেন? কি হয়েছিল ওই রাত্রে? কেনই বা 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছিল? এগুলো রহস্যই রয়ে গেছে, আর হয়তো বা জানা যাবে না কখনোই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন এবার আমরা চলে যাব জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। অনেকক্ষণ কালো জাদু, এই শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পরিচিত, কিন্তু বাস্তবে যারা এটার ভয়াবহতা উপলব্ধি করেছেন তারাই বুঝতে পারেন কি ভয়ঙ্কর এই জিনিসটা। আমাদের অজান্তেই হয়তোবা আমরা আক্রান্ত হচ্ছি কালো জাদু নামক এই ভয়ঙ্কর ব্যাপারটার সাথে, বা এই ব্যাপারটার মাধ্যম দিয়ে। আমাদের আধুনিক যুগের অনেকেই কিন্তু এগুলো বিশ্বাস করতে চান না। কালো জাদু এটা যে পৃথিবীতে বিদ্যমান রয়েছে তারা এটা মানতেই চান না। তারা মনে করেন সবই প্রকৃতির খেলা। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য। আমরা আরও অবাক হই যখন আমরা যারা মুসলিম বলে দাবি করি তারা নিজেরাই কালো জাদু এগুলো বিশ্বাস করতে চায় না। সবাই না, কিন্তু অনেকেই। আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত সত্য, কিন্তু কিভাবে আমরা বলি যে কালো জাদু পৃথিবীতে নেই? আমরা কি জানি না যে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে? সেটাও তো কালো জাদুর প্রেক্ষাপটেই নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদু করা হয়েছিল, সেটার প্রেক্ষাপটেই সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে। তাহলে আমরা কীভাবে বলবো যে কালো জাদু নেই? তাহলে কি পবিত্র কোরআনের এই দুটো সূরা অস্বীকার করা হয় না? এটা কেন জানি অনেকেই বুঝতে পারেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু কালো জাদু সম্পর্কিত, তা আমাদের এই ঘটনার ইন্ট্রো শুনেই বুঝতে পেরেছেন। চলুন ঘটনায় যাই। ঘটনার স্থান খাগড়াছড়ির মধুপুর এলাকা। ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামটা বলছি: পারুল চাকমা, রিপেল চাকমা, নিশু চাকমা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাটার সাল 2004 সালের শুরুতে, যেটা চূড়ান্তভাবে শেষ হয় 2007 সালের দিকে। 2007 সালের জুন মাসের 19 তারিখ যখন রিপেল চাকমা চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে মারা যান, তখন তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। ব্লাড
মায়োলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে রক্ত উৎপাদন নাকি বন্ধ হয়ে যায়, তাদেরকে রক্ত পরিসঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। এই রিপেল চাকমা দেখতে বেশ সুদর্শন ছিলেন। স্থানীয় এক স্কুলে এই রিপেল চাকমা লেখাপড়া করতেন। তারই ক্লাসে আর একজন লেখাপড়া করতেন যার নাম পারুল চাকমা। পারুল চাকমা নিজেও বেশ সুদর্শনা ছিলেন। এই পারুল চাকমাকে প্রেমে পটানোর জন্য একটা প্রতিযোগিতা চলতো ওই এলাকার ছেলেদের মধ্যে। আর এই প্রতিযোগিতারই একজন প্রতিযোগী ছিল এই রিপেল চাকমা। নিজের অনেক চেষ্টায় একটা সময় সে পারুল চাকমাকে নিজের প্রতি আকৃষ্ট করেই ফেলে। শুরুতেই 8-10 জন মা বাবার মতো পারুলের মা বাবা বিষয়টা মেনে নিতে পারেননি। অপরদিকে মা বাবার একমাত্র ছেলে সন্তান রিপেল চাকমার মা বাবা এই বিষয়ে তেমন কিছু জানতেনই না। পারুল চাকমার বাবা ছিলেন গাছ ব্যবসায়ী। পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছ কেটে সমিল পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তার ব্যবসা। রাঙামাটি আর খাগড়াছড়ির বেশিরভাগ জায়গায় তার যাওয়া আসা ছিল। রিপেল আর পারুল চাকমার সম্পর্কের শুরুতেই রিপেল পারুলের কাছে কিছু বিষয় জানিয়ে দেয়। সেটা হচ্ছে যে মূলত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়েই সে পারুলকে পটিয়েছে, কিন্তু পারুল বিষয়টা বিশ্বাস করতে চায়নি। সে বিষয়টা হেয়ালি হিসাবেই নিত। সে রিপেলকে ভালোবাসতেই শুরু করে, কিন্তু রিপেল একটা সময় চূড়ান্তভাবে পারুলকে অবহেলা করতে থাকে। এদিকে পারুল তো রিপেল বলতে একদম পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এগুলা কিছু নাই। এই পারুল ছিল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী। তার পার্সোনালিটি ছিল খুব স্ট্রং, কিন্তু সে এই রিপেলের প্রেমে পাগল হয়ে গেছে। সে তো আর আগে রিপেলের কাছে যায় নাই, রিপেলই তার পিছন পিছু ঘুরেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এমনটা হয়ে গেছে। একদিন বিকালে এই পারুল রাস্তার মাঝখানে এই রিপেলকে হাত জোর করে অনুরোধ করছিল যাতে করে এই রিপেল পারুলকে অবহেলা না করে। তবে এই দৃশ্যটা পারুলের বাবা আবার দেখে ফেলে। অনুরোধের এক পর্যায়ে নাকি রিপেল পারুলকে ধাক্কা দিয়ে ফেলে মানে পথ থেকে সরিয়ে দেয় আর কি, এবং এরপর সে নিজের মতো করে চলে যায়। পারুল অঝরে কাঁদতে থাকে। পারুলের বাবা বাড়িতে এসে পারুলের মাকে বিষয়টা বললে তিনি পারুলের কাছে সব কিছু জিজ্ঞেস করে জানতে পারেন যে পারুল মূলত নিজের ইগোর কারণেই রিপেলকে ছাড়তে পারছে না এত অবহেলার পরেও। কারণ হচ্ছে এতদিন অনেক ছেলের প্রস্তাব পেলেও সে রাজি হয়নি, কিন্তু সে রিপেলকে বিশ্বাস করেছিল। আর আশেপাশের অনেকেই বুঝতে পেরেছে যে সে রিপেলকে পছন্দ করে। এখন সে যদি রিপেলকে ছেড়ে দেয় তাহলে তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, এই জন্য সে ছাড়তে পারছে না, এই বিষয়টা সে জানায়। তো পারুলের মা বাবা তাকে কোনোরকমভাবে ওই দিনের মতো বিষয়টা বুঝান আর কি, কিন্তু পারুল বিষয়টি নিয়ে এতটাই চিন্তা করে যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তার একটাই কথা, যে কোনো মূল্যে সে রিপেলকে চায়। অনেক বোঝানো মারধরের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই পারুলের বাবা রিপেলের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। রিপেলের মা বাবার কাছে গিয়ে তিনি জানতে পারেন যে এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে রিপেলের মা বাবার কোনো আপত্তি না থাকলেও রিপেল নাকি তার মা বাবাকে জানিয়েছে যে পারুলের বাবা যদি এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে এই রিপেলের মা বাবা যেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন, তারা যেন রাজি না হয়। যে এটাই তার মা বাবা এই পারুলের বাবাকে বলেন যে আমার ছেলে কেন এটা আমাদেরকে বলল, পারুলের মতো মেয়ের বিষয়ে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই বিয়েতে রাজি, কিন্তু রিপেল নিজেই তো রাজি না, সেই তো আমাদেরকে বলেছে যেন প্রস্তাবটা যেন ফিরে দেয়, এখন আমরা কি করব? এসব শুনে পারুলের বাবা তো রীতিমতো অবাক হয়ে যান। যে ছেলের মনে তার মেয়ের জন্য কোনো জায়গাই নেই, সেই ছেলের জন্য তার মেয়ে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি তো রাগে ক্ষোভে দুঃখে বাড়িতে গিয়ে তার মেয়েকে বেশ মারধর করেন আর বলেন যে এই ব্যাপার, তুই যেই ছেলের জন্য এরকম করছিস, দেখ আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এই কথা শুনে আসছি।
বিশ্বাস না হলে আমার সাথে চল, তার মা বাবার কাছ থেকে শুনে আয়। বিষয়টি যখন পারুল জানতে পারল এবং নিজেও এটা পরখ করে দেখলো তার বাবার কথা সত্য, তখন এই পারুল জানায় যে এর প্রতিশোধ সে নেবে। কারণ বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরে সে এই ধরনের কাজ করেছে, সুতরাং এর শাস্তি তাকে পেতে হবে, প্রতিশোধ নেবে সে। এই প্রতিশোধের কথা তার বাবাকে জানায়। আর তার বাবাও দেখলো যে এই ছেলেটা এরকম একটা কাজ করেছে, সুতরাং একে তো শায়েস্তা করতেই হবে। ওই দিনই সিদ্ধান্ত হয় যে রিপেলের উপর কালো জাদু করা হবে। শুরু হয় এক আস্থাভাজন তান্ত্রিকের খোঁজাখুঁজি। তারই ধারাবাহিকতায় পানছড়ির ভাইছড়া নামক এক জায়গায় এক মারমা তান্ত্রিকের সন্ধান পান তারা, যিনি অধিকাংশ সময়ই দেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। শোনা যায় এক বোতল দেশীয় মদ পেলে তিনি ওই দিন অন্য কোনো খাবারই খাইতে চাইতেন না। তো পারুলের বাবা প্রথমে তাকে সব কিছুই খুলে বলেন। তো উনি মাতাল অবস্থায় থাকায় কতদূর কি শুনেছেন এটা হয়তোবা বোঝা গেল না। উনি না শুনে রাজি হয়ে যান, ঠিক আছে কাজটা করে দেবো, এটা তো একদম খুবই সামান্য বিষয়, এটা বলে দেন আর কি। ওই তান্ত্রিকের সাথে কথা বলে আসার সময় তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে সতর্ক করে দেন যে তার স্বামীর মানে যে কোনো কাজ কিন্তু খুবই জঘন্য এবং বিপজ্জনক, কেননা তিনি কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে দেন, কিন্তু সমস্যা বাঁধালেও এটা সমাধান করতে পারেন না। কারণ হলো তিনি যখন ব্ল্যাক ম্যাজিক করেন ওই সময় নেশাগ্রস্ত থাকেন, যার কারণে পরবর্তীতে উনি কোন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, ঠিক এক্স্যাক্ট কোন ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এইটা নাকি পরে আর মনে করতে পারেন না। এইটাই হলো সমস্যা। আর যেহেতু মনে করতে পারেন না, সেটা কাটানোর পদ্ধতিটাও উনি জানলেও কোনটা প্রয়োগ করবেন অনেক পদ্ধতির মধ্যে সেটা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে সমস্যা যদি একবার একটা বেঁধে যায় সেটা মারাত্মক আকার ধারণ করে, এটা সমাধান হয় না। তো পারুলের বাবা এমন সতর্কবার্তা শুনে আসার পথে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেন যে ওই তান্ত্রিক কেমন লোক। তার এই প্রশ্নের জবাবে সবাই বলে যে সে মাতাল আর লোক ভালো না। মাতাল তো ঠিকই, বিপজ্জনকও বটে, তাই সবাই তাকে সমীহ করে চলত। তিনি এটাও শোনেন এক প্রতিবেশীর কাছে যে একটা ডাব নাকি একজনের কাছে চেয়েছিলেন এই তান্ত্রিক। ডাব না পেয়ে এমনভাবে ওই লোকের উপর কালো জাদু করে দেয় যে সে ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খেতে পারত না, যার ফলশ্রুতিতে তার শরীরে অতিমাত্রায় পটাশিয়াম হয়ে যায় এবং এই কারণেই সে মারা গিয়েছিল। এসব লোকমুখে শোনার পর পারুল বাবা অবশ্য মনে মনে খুশি হলেন, যাক খুব ভয়ঙ্কর এক তান্ত্রিকের সন্ধান উনি পেয়েছেন। তিনি 2-1 দিন পরে আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন। এবার তিনি সাথে এক বোতল দেশীয় মদ নিয়ে গেলেন, যেটা ওই তান্ত্রিকের খুব পছন্দ। তান্ত্রিক তো ওই দেশীয় মদের বোতল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি চটজলদি পারুলের বাবার কাছে রিপেল চাকমার মা বাবার নাম জিজ্ঞেস করে বাড়ির ভেতর থেকে বেশ কিছুক্ষণ পরে 7টা সাদা কাগজে মোড়ানো মোমবাতি, 7টা সুই, কিছু লাল সাদা সরিষা এনে, মানে মাঘি এবং সেতি সরিষা এনে পারুলের বাবার হাতে দেন এবং বলেন যে এই 7টা মোমবাতি 7 দিন সূর্য ডোবার পরে সুইগুলো গেঁথে জ্বালিয়ে দিতে, আর একটা মাটির পাত্রে সেই সরিষাগুলো 7 দিন অল্প অল্প করে ভেজে আবার তুলে রাখতে। তো পারুলের বাবা যথারীতি তান্ত্রিকের কথা মতো বাড়িতে এসে পারুলকে সব কিছু বুঝিয়ে দেন। পারুলও তার বাবার কথা মতো কাজ শুরু করে দেয়। 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছিল না। বিন্দুমাত্র অবস্থার পরিবর্তন না দেখে পারুলের বাবা আবার সেই তান্ত্রিকের কাছে যান, কিন্তু গিয়ে দেখেন যে সেই তান্ত্রিক নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। তিনি বেশ কয়েকবার তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই আসবেন। সেই তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে তখন উদ্দেশ্য করে বলেন যে ওর কাজ কিন্তু খুবই বাজে, আমি কিন্তু বলছিলাম আপনাকে, কখন কাকে কি করে সে মনে রাখতে পারে না, তাই খুব সাবধানে থাকবেন। তো পারুলের বাবা প্রসঙ্গত তাকেও বিষয়টা খুলে বলেন। সব কিছু শুনে তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যেহেতু তিনি 7 দিন এটা করতে বলেছেন সেহেতু 7 দিন করে দেখেন, কেননা তার স্বামীর ঔষধ নাকি ব্যর্থ হয় না, পরীক্ষিত। এটাও ওই তান্ত্রিকের স্ত্রী বলে দেন। সমস্যা হলো তিনি প্রবলেম যদি একবার বাদিয়ে ফেলেন এটা সমাধান দিতে পারেন না, এটাই হলো সমস্যা। ভুলে যান কাকে কি ধরনের তন্ত্র করেছেন। তো পারুলের বাবাও কিছুটা নিরাশ মনে বাড়িতে এসে পারুলকে কাজ চালিয়ে যেতে বলেন। এভাবে 6ষ্ঠ দিন পার হলে রিপেল চাকমাকে আর পথে ঘাটে দেখা যায় না।
7 দিন অতিবাহিত হয়ে 8ম দিনে রিপেল চাকমা খুব সকাল থেকে পারুলের বাড়ির সামনে এসে হাজির। সে দূর থেকেই পারুল চাকমাকে ডাকতে থাকে। রিপেলকে দেখে পারুল আর তার বাবা মনে মনে খুশি হয়ে এইবার তাকে ইগনোর করতে থাকে। এলাকাবাসীকে উল্টো জানায় যে রিপেল এই বাড়িতে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। এলাকাবাসী রিপেলকে প্রাথমিকভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সন্ধ্যায় সে আবার এসে হাজির পারুলের বাড়ির সামনে। তার ভাষ্য, সে পারুলকে একটু দেখেই চলে যাবে। হলোও তাই। সে পারুলকে একটু দেখে আবার কারোর সাথে কথা না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায়। তখন পর্যন্ত তার চাল চলন, পোশাক সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে রিপেল পারুলকে কেবল দেখা নয়, তার সাথে কথা বলা ছাড়া ওই জায়গা ত্যাগ করতো না। স্বাভাবিকভাবেই রিপেলের বন্ধুরা বিষয়টি তার মা বাবাকে জানায়। তারা তাদের ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর রিপেল পারুলকে না দেখলে বা তার সাথে কথা বলতে না পারলে সেজন্য কেমন অস্থির হয়ে যেত। রিপেল চাকমার মা বাবা বিষয়টি ছেলের দুর্বলতা ভেবে উড়িয়ে দেন, কিন্তু একটা সময় বিষয়টা তীব্রতর হয়ে দাঁড়ায়। রিপেল প্রতিদিনই পারুলকে না দেখে থাকতে পারত না। বিষয়টি রিপেলের পরিবারের অন্য সদস্যদের মনে বেশ সন্দেহের সৃষ্টি করল, আর তারা সেটা নিয়ে তাদের পূর্ব পরিচিত টুকটাক কবিরাজি জানে এমন এক মানুষের শরণাপন্ন হন। তো তিনি বিষয়টা নিয়ে তদারকি করেই জানতে পারেন যে রিপেলকে কালো জাদু করা হয়েছে। রিপেলের পরিবার জীবনে প্রথম এই কালো জাদুর খপ্পরে পড়ে একটা বাজে অবস্থায় পড়েছেন, এটা বুঝতে পারলেন, এবং এটা শুনে তারা ঘাবড়ে গেলেও ছেলের কথা চিন্তা করে বিষয়টার সমাধান চান ওই স্থানীয় তান্ত্রিকের কাছে। তিনি কিছু পদ্ধতি দেন এবং একটা জিনিস দেন এবং বলেন যে প্রতিদিন এই জিনিসটা পানিতে ভিজিয়ে ওইটা রিপেলকে খাওয়াতে হবে। যতদিন সে সুস্থ না হয় ততদিন এটা করেই যেতে হবে। তার কথা মতো রিপেলকে সব করা হচ্ছিল। কয়েকদিন পরে তার এই ছটফটানি ভাবটা কমে আসে। একটা নির্দিষ্ট সময় বেশ উল্লেখযোগ্যভাবেই তার উন্নতি হয়। সে আবার আগের মতোই নিজের জীবনযাপন করছিল। এদিকে তার স্বাভাবিক জীবনযাপন দেখে এটা কিন্তু আবার পারুল এবং পারুলের বাবা মা মেনে নিতে পারছিলেন না। পারুলের বাবা আবার শরণাপন্ন হন আগে সেই তান্ত্রিকের কাছে। এবার ওই তান্ত্রিককে পারুলের বাবা বেশ তুচ্ছ তাচ্ছিল্যে সুরেই বলেন, কি মিয়া, আপনার নাকি অনেক নাম ডাক, তো 2 দিন যেতে না যেতেই তো আপনার কাজ ফিনিশ, নষ্ট। ধর মিয়া, কেমন কাজ করেন আপনি? তো এইভাবে বলছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। এর আধা মাতাল অবস্থায় পারুলের বাবার কথাগুলো বেশ মনের মধ্যে লাগে সেই তান্ত্রিকের। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই বেটা যা, 2 দিন পরে আমার কাছে আসবি, দেখি কি করা যায়, যা ভাগ এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে। এদিকে পারুলের বাবা ফিরে আসার সময় শুধু বলেন যে আপনি না পারলে বলে দেন, আমি অন্য ব্যবস্থা করব। তখন তান্ত্রিক ধমকে সরে বলেন, এই বেটা, তোকে 2 দিন পরে আসতে বলছি না? 2 দিন পরে আয়, এখন আর আমার সাথে কথা বলিস না, আমার মেজাজ গরম করিস না, যা ভাগ। তো 2 দিন পরে পারুলের বাবা কি মনে করে, এইবার দুইটা মানে একটা না, 2টা দেশি মদের বোতল নিয়ে হাজির ওই তান্ত্রিকের কাছে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তান্ত্রিক তো অধিকাংশ সময়ই এই দেশি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকতেন। যখন সে একদম স্বাভাবিক থাকতো তখন সে আধা মাতাল অবস্থায়, কিন্তু এবার গিয়ে দেখা গেল তান্ত্রিক একদম স্বাভাবিক, সে মাতলামি করছে না এবং সে মদও খায়নি দেখে মনে হচ্ছে। দেখা গেল সে গভীর মনোযোগ দিয়ে কী যেন করছে আর কি। তো পারুলের বাবাকে দেখে তান্ত্রিকের স্ত্রী এগিয়ে এসে বলেন, আপনি কি যেন কাজ দিয়ে গেলেন? এরপর তো সে নাওয়া খাওয়া ভুলে গেছে, এমনকি সে দেশি মদও খায় না, যেটা ছাড়া তার চলেই না। সে শুধু কাজই করে যাচ্ছে। গত 2 দিন সে শুধু চা বিস্কুট আর অল্প ভাত খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায় নাই। এটা নিয়ে ওটা নিয়ে কী যেন সব কাজ করে যাচ্ছে। তো পারুলের বাবার আসার বিষয়টি জানতে পেরে সেই তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, এক পাশে বসো, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন এবং বেশ কিছু জিনিস পারুলের বাবার হাতে দিলেন। ছোট 2টো কাঠ আঠা দিয়ে একটার সাথে আর একটা চ্যাপ্টা করে লাগানো, পাটের তৈরি লম্বা সুতো দিয়ে ছাল ছাড়ানো 2টো নারকেল, এটা পেঁচানো রয়েছে আর কি ওই পাটের তৈরি সুতা দিয়ে, তারপর 2টো পেরেক, একটা গাছের ছাল, আর সাথে আর একটা ছোট গাছের টুকরা, আর সবশেষে 2টা সুই। তান্ত্রিক বললেন, কোনো একটা আম গাছে ওই 2টো পেরেক গেঁথে ওই পেরেকের সাথে ওই নারকেলের সাথে যে রশি বাঁধা আছে না, সেই রশিটা নারকেল সহ ওর একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে, আর ছোট করে 2টো নারকেলেই ফুটো করে দিতে, এবং একসাথে লাগানো গাছের যে 2টো টুকরো যে চ্যাপ্টা করে আঠাতে লাগানো হয়েছে
যেন ওই নারকেলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়ে ওইটার উপরে, এরকম একটা ব্যবস্থা করতে। প্রতিদিন ওই গাছের ছালে, যে একটা গাছের ছাল দেওয়া হয়েছে আর একটা ছোট গাছের টুকরা দেওয়া হয়েছে বা একটা কাঠের টুকরা, বোঝা যাচ্ছে একটা ছোট গাছ, এটাকে কেটে একটা টুকরো করা হয়েছে আর কি। তো ওই ছালে যেন ওই টুকরা দিয়ে যেন ঘষতে থাকে। পারুল যখনই সময় পাবে তখনই যেন এই কাজটা করে। রিপেল যখন পারুলের কাছে আসবে তখন ওই সুই দিয়ে ওই রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল, যেটাকে আমরা অনেকে কেনি আঙ্গুলি বলি, তো ওই কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নিয়ে পুনরায় সেই তান্ত্রিকের কাছে যেন এনে দেয় সেই রক্তটা। এরপর বাকি কাজ কি করতে হবে সে পরে জানিয়ে দেবে। পারুলের বাবা তান্ত্রিকের কথাগুলো শুনে তাকে মদের বোতল দুটো এগিয়ে দেয়। এই মদ প্রিয় লোকটা সে জীবনে প্রথমবারের মতো মদ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে, কাজ হোক তারপর নেব, যাও এগুলো নিয়ে যাও। তো পারুলের বাবা অনেক জোর করেই তান্ত্রিকের বাড়িতে মদের বোতল দুটো রেখে চলে আসেন। পারুলকে সব কিছু বুঝিয়ে বলেন। পারুলও নিজেও কাজ শুরু করে দেন, কেবল অপেক্ষা কাজ হওয়ার। 3 দিনের মাথায় বেচারা রিপেল চাকমা হাজির পারুলের বাড়িতে। এবার আর তাকে কোনোভাবেই তার বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে রিপেলের পরিবারের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পারুলের পরিবার। একে অপরকে দোষারোপ করতে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ফলাফল শূন্য। রিপেলকে কোনোভাবেই পারুলের বাড়ি থেকে আনা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না দেখে রিপেলের পরিবার তাদের সেই পুরনো তান্ত্রিকের শরণাপন্ন হন। এবারও তিনি যথেষ্ট তদবির করেন, কিন্তু বিশেষ কোনো কিছুই কাজ হয় না বা কোনো কাজ বাস্তবে দেখা যায় না। আর এরই মধ্যে পারুল তাদের তান্ত্রিকের কথা মতো রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল থেকে সেই মন্ত্রপুত সুই দিয়ে রক্ত নিয়ে সেই তান্ত্রিকের কাছে পাঠায়। তান্ত্রিক মন্ত্র পড়ে নতুন 2টো সুই দিয়ে দেয় এবং ওই তান্ত্রিক বলেন যে ওই যে গাছের ছাল, তাতে পারুলের 2 ফোঁটা রক্ত দিয়ে ওই সুইগুলো তাতে ঘষে রিপেলকে টানা 7 দিন ফুরে ফুরে 1 ফোঁটা করে রক্ত বের করতে। সেই অনুযায়ী কাজও চলছিল। তার মানে ওই সুই দিয়ে আবার রিপেলের রক্তটা বের করতে হবে। আর বেচারা রিপেল পুরোপুরি পারুলের কাছে জিম্মি হয়ে যায়। পারুল যা বলতো রিপেল কোনো সারা শব্দ না করে সেটাই করত। সারাদিন নিজের কাছে রেখে সন্ধ্যায় রিপেলকে বাড়ি পাঠিয়ে দিত পারুল। মানে পারুল যদি অনুমতি না দিত তাহলে কোনোভাবেই রিপেল বাড়িতে যেতে পারতো না। এদিকে পারুল তাকে বিয়েও করছিল না, তাকে মুক্তিও দিচ্ছিল না। একটা জীবন্ত পুতুলে পরিণত করেছিল রিপেলকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, শুধু পারুলের প্রতি তার আগ্রহ ছাড়া অন্যান্য সব কিছু, চলনে বলনে পোশাক আশাক সব কিছু কিন্তু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিকতা ছিল না, কোনো পাগলামি ছিল না। শুধু সে পারুলের ওই বিষয়েই পাগল ছিল, তাছাড়া সব কিছু ঠিকঠাক। তো পারুলের সমাজের লোকেরা পারুলের বাবাকে বলেন যে এই ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দাও, এভাবে চললে তো কেমন দেখা যায়, সমাজ বলে একটা কথা আছে না। এদিকে রিপেলের পরিবার তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কোনোভাবে রিপেলকে যেন স্বাভাবিক করা যায়। তারই ধারাবাহিকতায় তারা আরও একজন বড় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বিষয়টা নিয়ে বেশ তদারকি করে জানতে পারেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। রিপেলের শরীরের সমস্ত রক্তই নাকি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে গেছে। তবে রক্ত পরীক্ষা করে এখন সেটা বোঝা যাবে না, এটা আরও পরে বোঝা যাবে। এটাই হচ্ছে জাদুর একটা লক্ষণ, যে সাথে সাথে সেটা বোঝা যাবে না। এমন সময় বোঝা যাবে তখন আর কাজ করা যাবে না বা সুস্থ করার কোনো উপায় থাকবে না। আর তান্ত্রিক এটাও বলে দেন এখন রিপেলকে পারুল থেকে আলাদা করা অসম্ভব, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় ঘটে গেছে যার ফলশ্রুতিতে রিপেল আর কখনোই পারুল থেকে আলাদা হতে পারবে না। কেননা রিপেল চাকমার শরীরের রক্তের প্রতিটা ফোঁটায় দূষিত কালো জাদু একদম ভালোভাবে মিশে গেছে। এদিকে এই সময়ের মধ্যেই খাগড়াছড়ি সদর হসপিটালে ঘটে যায় আর একটা ঘটনা। খাগড়াছড়ি সদর হসপিটালে নিশু চাকমা নামে এক নারী রোগীকে রক্তদান করে রিপেল। আর ওই নিশু চাকমাকে কিন্তু রিপেল চিনত না। আর তাতেই নিশু চাকমার শরীরে প্রবেশ করে রিপেলের দূষিত কালো জাদু মিশ্রিত রক্ত। পারুল চাকমার সাথে কিন্তু পরিচয় নাই এই নিশু চাকমার। এরপরে
কিভাবে যেন এই নিশু চাকমা পারুলকে খুঁজে বের করে। এলাকায় তো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারুলের থেকে বয়সে বড় এক অসুস্থ নারী পারুলকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। পারুল বলতে সে পাগল, দুইজনই মহিলা। রিপেল চাকমার মতো নিশু চাকমা নিজেও পারুলের বাড়িতে অবস্থান নেয়, সে কিছুতেই এই পারুলের বাড়ি ছেড়ে যাবে না। পরে জানা যায় যে উনি সেই রোগী যাকে রিপেল রক্ত দিয়েছিল কয়েকদিন আগেই। নিশু চাকমার পরিবার বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না যে হলোটা কি হঠাৎ করে। এই মেয়েটা পারুলকে চেনেই না, তাকে খুঁজে বের করে কিভাবে এই পারুলের প্রতি দুর্বল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়লো, তাও কোনো পূর্ব পরিচয় ছাড়া। এটা কেমন কথা? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এদিকে বেচারা রিপেল চাকমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে। এদিকে দুজন মানুষকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় পারুল চাকমার পরিবার। একদিকে রিপেল আর একদিকে নিশু চাকমা। নিজেদের কুচিন্তা বুমেরাং হয়ে নিজেদের ঘাড়েই চলে আসতে থাকে। সামাজিক পারিবারিক বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছিলেন তারা। বিশেষ করে অসুস্থ রিপেলকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন তারা, কেননা রিপেল পারুলকে ছাড়া থাকতে পারছিল না। এদিকে পারুল কিন্তু রিপেলকে বিয়ে করেনি, আবার নিশু চাকমাও পারুলের সাথে ছায়ার মতো সবসময় অবস্থান করছিল। সব মিলিয়ে ভয়াবহ একটা সময় পার করছিলেন তারা। উপায়ন্তর না দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে সমাধানের জন্য, কিন্তু বিধিবাম যথারীতি নেশায় বুধ হয়েছিলেন সেই তান্ত্রিক। আদৌ হুশে সে পারুলের বাবাকে চিনতেই পারছিলেন না। রীতিমতো অবাক হয়ে যান পারুলের বাবা। অনেক চেষ্টা করেও পারুলের বাবা সেই তান্ত্রিকের হুশ ফিরিয়ে আনতে পারেন না। পরে তান্ত্রিকের স্ত্রীকে সব কিছু খুলে বলেন তিনি। তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যে তার স্বামী এরকমই, আমি তো আগেই আপনাকে সতর্ক করছিলাম যে আমার স্বামী প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটা ঝামেলা বাঁধায়, আর এই ঝামেলা সে সমাধান করতে পারে না, কারণ তার তো মনেই থাকে না সে কোন পদ্ধতিতে কাজটা করছে, সমাধান করবে কিভাবে। যেহেতু সমস্যাটা মারাত্মক, সেই কারণে তার স্বামীর হুঁশ ফিরলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথাটা তিনি পারুলের বাবাকে বলেন। এদিকে হাসপাতালে ভর্তি হতে হয় রিপেলকে। বিয়ে না করেও সর্বক্ষণ রিপেলের সাথেই থাকতে হচ্ছিল পারুলকে। সাথে নিশু চাকমাও ছায়ার মতো লেগে আছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! রিপেলের জীবন নরক বানাতে গিয়ে পারুল নিজেই নিজের জীবনকে একদম নরক বানিয়ে ফেলেছে। ওই রিপেলের কাছ থেকে সে সরতে পারে না, রিপেল চিৎকার চেঁচামেচি শুরু করে, আবার সাথে লেগে আছে আরেক মহিলা নিশু চাকমা। এ কেমন এক আজব সমস্যা! এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। থানায় ডায়েরি করেন রিপেলের পরিবার। তদন্ত অফিসার রিপেলের সাথে কথা বলে রিপেলের পরিবারকে ফিরিয়ে দেন, কেননা পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তারা এই কালো জাদুর কথা বলেছে। এখন আইনে কি এই বিষয়গুলো চলে? নিশ্চয়ই না। এদিকে রিপেল পারুলের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে নারাজ। এটা যখন ওই পুলিশ কর্মকর্তা জানতে পারলেন, কথা বললেন রিপেলের সাথে, এমনকি লিখিত স্টেটমেন্ট নিলেন যে পারুলের বিরুদ্ধে রিপেল কোনো অভিযোগ করবে না, এরপরে তো আর কোনো কথা থাকে না, কারণ তাদের প্রত্যেকের বয়সই 18 বছর প্লাস হয়ে গেছে। এখন তো এটা তো আর চলে না। কোনো আইনি ঝামেলায় আসলে ফেলা যায় নাই পারুলের পরিবারকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রিপেলের পরিবার, কিন্তু সেটা হয়নি। তো ঘটনার তীব্রতা দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে। দুর্ভাগ্য যে আজ তিনি বাড়িতেই নেই। পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে তান্ত্রিকের স্ত্রী তান্ত্রিকের হুঁশ ফিরলে তাকে সব কিছু খুলে বলেন, কিন্তু তার স্বামী উত্তর দেয় যে তার তো এত কিছু মনে নাই, যেটা সবসময় হয় আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় গেছেন তার কোনো খোঁজখবর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পারুলের বাবার। তবুও তিনি সেই তান্ত্রিককে যথাসাধ্য খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের জানাশোনা সবাইকে অনুরোধ করেন তাকে খুঁজে দিতে, কিন্তু যে বা যারা সেই তান্ত্রিককে চিনতেন তারা অনেকটাই নিশ্চিত ছিলেন যে তাকে খুঁজে পাওয়া গেলেও এর কোনো সমাধান হবে না। খুঁজে পাওয়া যাবেই, তার ফ্যামিলি এখানে আসবেই, তো মাঝে মাঝে এরকম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, আবার চলেও আসে, কিন্তু এই তান্ত্রিক তো নিজের কাজ মনে রাখতে পারেন না, এজন্য সমাধানও হবে না। এদিকে রিপেল চাকমার শারীরিক অবনতি হচ্ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত জানা যায় শরীরে নতুন করে রক্ত উৎপন্ন হচ্ছে না। কোনো এক অজানা কারণে হঠাৎ করেই এক জটিল রোগে আক্রান্ত হয় সে। কিন্তু অজানা কারণ তো না, কারণ তো অবশ্যই রয়েছে। এদিকে পারুল চাকমা নিজেও শান্তিতে ছিল না। একটা সময় চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন রিপেল চাকমা বেঁচে থাকবেন ততদিন তাকে রক্ত সঞ্চালন করেই বেঁচে থাকতে হবে। এভাবেই নির্দিষ্ট সময় পরে
রিপেলকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু মূল সমস্যা হয় পারুল চাকমার প্রতি নিশু চাকমার আকর্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছিল না। বেশ কদিন পরে কালো জাদু করা সেই তান্ত্রিকটার সন্ধান পাওয়া গেলেও তিনি ঠিক মনে করতে পারছিলেন না যে আসলে কী ধরনের কালো জাদু তিনি করেছিলেন। তবে একটা কথা বারবার বলছিলেন যে রাগ করে যেহেতু কাজটি করেছেন, সুতরাং বিশেষ কিছুই উনি করেছেন। আর যেহেতু একটা জটিল সমস্যার উদ্ভব হয়েছে, তাহলে ওই রোগী মারা যাবে, এটাই উনি বলছিলেন আর কি। এরকম উদ্ভট কথা শুনে পাগলের বাবা সেই তান্ত্রিককে অনেক অনুনয় বিনয় করেন এবং নিশু চাকমার বিষয়টাও জানান। তখন আবার ওই মদ্যপ তান্ত্রিক বলেন যে এটা মনে হয় অন্যরকমের একটা কালো জাদু করছিলাম, কিন্তু কি করছিলাম তা তো জানি না। মানে একদম এলোমেলো কথাবার্তা তার। এখন ঝামেলা যেটা হয়, রাগের মাথায় পাগলের বাবা সেই তান্ত্রিকের গায়ে হাত তুলে বসেন এবং বলেন যে কোনো মূল্যেই সে যেন এই সমস্যার সমাধান করে। তিনটা জীবন বিপন্ন হতে চলেছে। এখন গায়ে হাত তুলে পাগলের বাবা তো চলে আসেন ঠিকই, কিন্তু সেই মদ্যপ তান্ত্রিক যান আরও ক্ষেপে। এবার তিনি পাগলের বাবাকেও কালো জাদু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। পরে পাগলের বাবা অনেক মাফটাপ চেয়ে তান্ত্রিককে অনুরোধ করেন। তান্ত্রিকের বউও তান্ত্রিককে খুব করে অনুরোধ করেন যে এই ঝামেলা করো না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলেগুলোর জীবন বিপন্ন, তুমি এটা তুলে নাও। এখন তান্ত্রিক তো মনে করতে পারেন না, তার স্ত্রীর কথায় উনি রাজি হন যে ঠিক আছে, এই সমস্যার সমাধান আমি চেষ্টা করব খুঁজতে, কিন্তু মনে তো করতে পারেন না। এইভাবে আজকাল করতে করতে 2007 সালের জুন মাসের 19 তারিখে রিপেল চাকমা মাত্র 31 বছর বয়সেই পারুলের প্রতি প্রবল আকৃষ্ট থেকেই মারা যায়। অমীমাংসিত হয়ে রয়ে যায় নিশু চাকমার পরিণতি। চট্টগ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া পারুল চাকমার বাকি জীবন নিয়ে, কারণ চট্টগ্রাম থেকে হঠাৎ করে পারুল চাকমা নাকি নিরুদ্দেশ হয়ে যায়। রিপেল চাকমার মৃত্যুর পর পারুল চাকমাকে তার পরিবার পুনরায় খাগড়াছড়ি নিয়ে যাননি, যার ফলশ্রুতিতে এই পারুল চাকমার অবস্থানটা জানা যায় না। তবে সেই তান্ত্রিক নিশু চাকমাকে পারুল চাকমা থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, তবে সেটা কিভাবে এনেছিলেন সেটা জানা যায় না। মানে পরবর্তীতে ওই নিশু চাকমাও সে তার বাড়িতে চলে যায়। এই ঘটনাটি মূলত এই পারুল চাকমার স্থানীয় চাচাতো ভাই, যিনি জয় বড়ুয়ার একজন কলিগের ঘনিষ্ঠ বন্ধু, এইভাবেই ঘটনাটি আসলে সংগৃহীত হয়েছে। পারুল চাকমার বাবা এখনও জীবিত আছেন, তবে উনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে রিপেল চাকমার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন, কারণ ওনার আর্থিক অবস্থা ভালো ছিল। আর পারুল চাকমার বাকি দুই বোনের বিয়ে হয়ে যায়, আর পারুল চাকমার অবস্থান তার পরিবার থেকে স্পষ্ট করা হয় না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার বিয়ে হয়েছে কিনা। রিপেল চাকমার পরিবার একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কালের নিয়মে একাকী জীবনযাপন করছেন, এখনও তারা জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? রক্ত আরেকজনকে দেওয়ার মাধ্যম দিয়ে তার শরীরেও অদ্ভুত এক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সে নারী হয়েও নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। মূলত এই রিপেল চাকমার শরীরে যেই দূষিত রক্তটা সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে রিপেল চাকমা পারুলের প্রতি আকৃষ্ট ছিল। আর এই রক্ত যখন নিশু চাকমার শরীরে যায়, সে নারী হয়েও এই পারুল চাকমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ঘটনার অদ্ভুত ব্যাপার এটাই, কারণ ইতোপূর্বে এই ধরনের ব্যাপার আগে কখনো ওভাবে শোনা যায়নি। আমার বলা যতগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, এটাই সবচাইতে ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, এর থেকেই বোঝা গেল যে রক্ত দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে রক্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা রক্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হয়। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা সেটা তো আসলে বোঝা সম্ভবই না, কিন্তু আমি এটা বলছি যদি আমরা জানি যে উনি আক্রান্ত, তাহলেই শুধু এটা আমরা নিব না। আর এটা আসলে বোঝাটা খুবই কঠিন ব্যাপার, এটা কোনোভাবেই আসলে বোঝার উপায় বের করা যায় না। কারণ একটা মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার রক্ত প্রয়োজন, এখন যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বলে আমরা তার থেকে রক্ত না নিই, বিষয়টা শুনলে মানুষ কি বলবে, এই চিন্তা করে হয়তো আমরা নিয়ে নিই। তবে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। আশা করছি যে
এই ঘটনা শোনার পর আফনান দ্য ওয়ার্ল্ডের লিসেনাররা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমিও যেহেতু বিষয়টা নতুন করে শুনলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও এই বিষয়টা নিয়ে সতর্ক থাকব। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটোর লিঙ্কও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন কমেন্ট করে, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেখানে গিয়েও কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আফনানস বি এর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটা শেষ করব, তবে আরও একটি ঘোষণা দিয়ে শেষ করতে চাই। আমরা অমীমাংসিত রহস্য এপিসোড করছিলাম। অমীমাংসিত রহস্যের অনেকগুলো এপিসোড আমরা ইতিমধ্যে করেছি, টানা কয়েক বছর ধরে করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের সিজন 1টা শেষ করেছি। খুবই তাড়াতাড়ি নতুন নতুন ডাইমেনশন নিয়ে অমীমাংসিত রহস্য এপিসোড আসতে যাচ্ছে। অমীমাংসিত রহস্য এপিসোডের সিজন 2 আসতে যাচ্ছে। আশা করছি সেটাও আপনাদের কাছে দারুণ দারুণ উপভোগ্য হবে ইনশাআল্লাহ। জয় বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার প্রথম যে ঘটনাটি যিনি দিয়েছেন তুহিন সাহেব, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ধৈর্য ধরে এপিসোডটি উপভোগ করলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সোমবার হরর নাইট এপিসোডের আরও একটি আয়োজন আমরা নিয়ে আসতে যাচ্ছি, সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। কালো জাদু।